আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইটির চ্যাপ্টার 12 এর এক্সাম্পল নাম্বার 6। তো এই এক্সাম্পল 6টা দেখেন, খুবই সহজ। বলছে যে ভেক্টর পদ্ধতিতে আমাদেরকে একটা বিন্দু দেওয়া আছে, যে 1 5 10। এটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। বিন্দু হতে, মূলত এটা একটা বিন্দু। বিন্দু হতে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে এরকম, যে এই সমীকরণ সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো আমাদেরকে লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। মোট কথা হচ্ছে এখান থেকে আমাদেরকে লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। এখন আমরা লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করব? আমরা এর আগে যে অঙ্ক করছিলাম সেই অঙ্কতে মূলত দেখছিলাম কি, যে ন্যূনতম দূরত্ব নির্ণয়ের আমাদের সূত্র ছিল। তো এখানে বলছে কি, লম্ব দূরত্ব নির্ণয় করতে। এখন ন্যূনতম দূরত্ব নির্ণয় এবং লম্ব দূরত্ব কি একই জিনিস, সেটা একটু আমরা দেখবো। আমরা আগে প্রথমে দেখি যে ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি। এখানে দেখেন, আমরা যদি একটু দেখি যে ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র যেটা ছিল সেটা হচ্ছে এরকম, যে সি একটা বিন্দু, এই বিন্দু হতে এ ও বি বিন্দুদের সংযোগ সরলরেখার ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। তো সূত্রটা কি আমরা একটু যদি মনে রাখি, বলার চেষ্টা করি, যে সি মাইনাস এ ক্রস বি মাইনাস এ ডিভাইডেড বাই এই বি মাইনাস এ যেটা বের হবে ওইটার মান নির্ণয় করতে হবে। তো মান কিভাবে নির্ণয় করতে হয় এগুলো আমরা জানি। তো এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে লম্ব দূরত্ব বের করব। এখন কথা হচ্ছে, প্রশ্ন আসতে পারে যে ন্যূনতম দূরত্ব আর লম্ব দূরত্ব কি একই? আসলে এই দুইটা কথাই একই। কিভাবে একই আমরা যদি একটা একটু আপনাদেরকে দেখাই। এটা প্রথমে চিত্র আঁকি। তিনটা বিন্দু, ন্যূনতম দূরত্ব নির্ণয়ের জন্য তিনটা বিন্দু এখানে দেওয়া ছিল প্রশ্নতে। আবার দেখেন, সূত্রতে দেওয়া ছিল মূলত, যে সি বিন্দু হইতে এ এবং বি বিন্দুদের সংযোগ সরলরেখা। তাহলে সি একটা বিন্দু হবে, এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু। এই এ আর বি বিন্দুর সংযোগ যে সরলরেখা, এই সরলরেখার ন্যূনতম দূরত্ব, অর্থাৎ এখান থেকে এখানে আসার যে দূরত্ব সেটা। তো এইটা এখন আমরা তিনটে বিন্দু আমরা এখানে যদি আঁকাই, মনে করেন যে এটা আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এই এ এবং বি বিন্দুর সংযোগ সরলরেখা এটা, এবং এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। এটা এ বিন্দু, এটাকে দিয়ে নিলাম বি বিন্দু, এটাকে দিলাম সি বিন্দু। তাহলে এই সি বিন্দু হইতে এই সরলরেখাতে আসার যে দূরত্ব, ন্যূনতম দূরত্ব কোনটা হবে? আমরা কি সোজাসুজি আসবো না, ন্যূনতম সবচেয়ে কি কম দূরত্ব অতিবাহিত হবে এখানে আসতে সোজাসুজি আসলে। তাহলে এই সোজাসুজি আসাটা কি মূলত লম্ব দূরত্ব না? আপনি যদি এখান থেকে বাঁকা হয়ে যদি এখানে আসেন, তাহলে এটার থেকে এটার দূরত্বটা কি অবশ্যই একটু বাড়বে। আপনি যদি আরো বাঁকা হয়ে এখানে আসেন, এই সরলরেখাতে আরো বাড়বে। এখান থেকে যদি আপনি এখানে আসেন, তাহলে এটার থেকে অন্তত এটার দূরত্বটা বাড়বে। এই জন্য মূলত লম্ব দূরত্ব যেটা, ন্যূনতম দূরত্ব একই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই লম্ব দূরত্বের সূত্র আর ন্যূনতম দূরত্বের সূত্র একই বলতে পারি। এখন বিষয় হচ্ছে, ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের মডুলাস সি মাইনাস এ, অবশ্যই এগুলা ভেক্টর, ক্রস গুণন কি বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ এর মান। তো এখানে আমাদেরকে দেওয়া আছে একটা বিন্দু, সাপোজ ধরলাম যে এটা হচ্ছে সি বিন্দু ধরে নিলাম, ঠিক আছে। কিন্তু আমাদের তো এ এবং বি বিন্দু দেওয়া নাই, মানগুলা দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই, সেহেতু আমরা কি করতে পারি, এখন মানগুলাকে নিয়ে আসতে হবে। তো এই মানগুলাকে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, মানগুলাকে নিয়ে আসার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে মান, বিন্দুর মান দেওয়া নাই, কিন্তু আমাদেরকে সরলরেখার মান দেওয়া আছে এখানে। দেখেন এখানে আমাদের কি দেওয়া আছে, সরলরেখার মান দেওয়া আছে। সরি, সরলরেখা না, মানে আমাদেরকে সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণ থেকে আমরা মূলত কি করব, এই বিন্দুগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো কিভাবে নিয়ে আসবো সেগুলো আমরা আগের সূত্রগুলোতে দেখছি, আবারও দেখাবো। তো দেখেন, প্রথমে আমরা এখান থেকে এক্স ওয়াই এবং জেড এর মান বের করব। এই মানগুলা বের করার জন্য আমরা একটা প্যারামিটার, এটাই কল ধ্রুবক, একটা প্যারামিটার ধরবো, সেটাকে ধরবো টি। ওকে, ধরার পরে আমরা এক্স ওয়াই জেড এর মান নিয়ে আসবো। সেখান থেকে আমরা আবার অবস্থান ভেক্টর আর ইকুয়াল লিখতে পারি কি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যেখানে আমরা এই যে এক্স ওয়াই জেড এর মান তো বের করবো, প্লাস এখানে কি বসাবো,
তো এটা আমি আগে একটু ধারণা দিয়ে রাখলাম, এখন আমরা সেই কাজগুলো করবো। ওকে, তাহলে চলেন আমরা সেই কাজটা করি। এখানে দেখেন প্রথমে আমরা ধরে নেব, প্রথমে কি করব, ধরে নেব। আবারও বলছি যে যে সরলরেখাটা আমাদেরকে দেওয়া আছে, সরি, যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা ইকুয়াল আমরা ধরে নেব টি। এই জন্য এখানে লিখছি টি ধরে নেব। হ্যাঁ, এই জন্য লিখছি যে প্রদত্ত সরলরেখা এই যে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ইকুয়াল জেড মাইনাস টু ডিভাইডেড বাই টুয়েলভ ইকুয়াল টি। এই লাইনটা আমরা কি নিলাম, ধরে নিলাম। এখন ধরে নেওয়ার পরে আমাদের কাজ কি, ধরে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করবো। তো এখান থেকে যদি আমরা এক্স ওয়াই জেড এর মান বের করি তাহলে কিভাবে বের করতে পারবো, এখানে দেখেন। তাহলে এই যে এটা ইকুয়াল টি, আবার এইটা ইকুয়াল টি, এটা ইকুয়াল টি ধরা যায়। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যে সাপোজ ধরেন যে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল কি টি। বা আমরা লিখতে পারি কি, এই থ্রিটাকে যদি পাশে পার করে দেয় তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল আমরা লিখতে পারবো থ্রি টি। বা এক্স ইকুয়াল আমরা লিখতে পারবো কি, টুটাকে ওই পাশে পার করে দিলে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে, অর্থাৎ থ্রি টি প্লাস কি টু। এই জন্য এখানে আসছে কি এক্স ইকুয়াল থ্রি টি প্লাস টু। একই ভাবে আমাদের এটাও আসবে, এই ফোরটাকে যদি এবার পার করে দেয়, ওয়ানটাকে পার করে দেয় তাহলে ফোর টি মাইনাস ওয়ান আসবে। এবং জেড ইকুয়াল কি আসবে, বারোটাকে যদি পাশে পার করে দেয় তাহলে টুয়েলভ টি। আর এই মাইনাস টুটাকে এই পাশে পার করে দিলে প্লাস টু। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এই যে আমরা এক্স ওয়াই জেড এর যে মান বের করলাম, এই মানটা আমরা এখন সরলরেখার যে ভেক্টর সমীকরণ আর, ঠিক আছে, এই আর ইকুয়াল আমরা কি একটু আগে সূত্র লিখছিলাম, যে আর ইকুয়াল আমরা লিখতে পারবো, সরি, আর ইকুয়াল আমরা লিখতে পারবো কি, যে এক্স আই অবস্থান ভেক্টর আর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই ওয়াই জে প্লাস জেড কে, এটা লেখা যায়। তাহলে আমরা এখন এই যে এক্স ওয়াই জেড এর যে মান, ঠিক আছে, এক্স ওয়াই জেড এর যে মান, সে মানগুলো এখানে বসাবো। তাহলে প্রথমে আমরা কি পাইছি দেখেন, এখানে প্রথমে আমরা পাইছি যে এক্স ইকুয়াল আমরা কি পাইছি, থ্রি টি প্লাস টু। তাহলে এখানে এই যে এক্স থ্রি টি প্লাস টু, এই যে আই, ঠিক আছে, লিখছি। এরপর ওয়াই এর মান পাইছি কি, যে ফোর টি মাইনাস ওয়ান। তাহলে সাথে কি থাকবে, জে থাকবে, ফোর টি মাইনাস ওয়ান, এরপর জে। এরপরে দেখেন যে আমাদের আরেকটা কি আছে এখানে, জে কে, জেড কে আছে। তাহলে জেড এর মান আমরা কি পাইছি, বারোটি প্লাস টু। তাহলে বারোটি প্লাস টু ইন্টু কে, কে। এরপরে এখন স্বাভাবিক ক্যালকুলেশন আমরা করব। এই যে আই, এটা আর সাথে গুণ অবস্থায় আছে, আই সাথে গুণ করে দিব, অর্থাৎ থ্রি টি আই, এরপর হচ্ছে কি টু এর সাথে গুণ করলে টু আই, এরপর জের সাথে যদি আমরা গুণ করি তাহলে ফোরটি জে, এরপর জের সাথে ওয়ান গুণ করলে জে হয়, এরপর কে এর সাথে বারোটি কে গুণ করলে এটা হবে, এরপর কে এর সাথে টু গুণ করলে টু কে হবে। এখন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন, যেগুলা শুধু আই আছে, মানে টি যুক্ত যে পদগুলো আছে সেগুলাকে এক পাশে নেব, এবং টি ছাড়া যে চলকগুলো আছে সেগুলাকে এক পাশে নেব। তাহলে প্রথমে আমরা যদি একটু, এখানে আই আছে শুধু, এখানে শুধু জে আছে, এখানে শুধু কে আছে, এগুলাকে সামনে নিয়ে নেই। এই জন্য এখানে টু আই, এরপর হচ্ছে কি মাইনাস জে, এরপর হচ্ছে কি প্লাস টু কে, এটাকে আমরা সামনে নিয়ে নিছি। এরপরে আমাদের কি কি আছে দেখেন, যে থ্রি টি আই আছে, তাহলে থ্রি টি আই লিখছি। এরপরে আমাদের আছে ফোর টি জে আছে, ফোর টি জে আমরা লিখছি। এরপর হচ্ছে বারোটি কে আছে, এখানে বারোটি কে লিখছি। লেখার পরে আমরা এখন যেটা কাজটা করব সেটা হচ্ছে এখানে যা আছে তাই রাখে দিব, টু আই মাইনাস জে প্লাস কে প্লাস, এখান থেকে সবগুলো থেকে টি কমন যাচ্ছে না, টি কে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আমাদের কি থাকবে, থ্রি আই প্লাস ফোর জে প্লাস টুয়েলভ কে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এখান থেকে একটা বিষয় দেখেন, যে আমরা আবার সূত্র কি জানি, আমরা একটা সূত্র কি জানি দেখেন, যে আর ইকুয়াল, আমরা সূত্র দেখছিলাম যে আর ইকুয়াল এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ। এটা কোন সূত্র থেকে দেখছি, আমরা যদি আপনাদেরকে একটু আরেকবার চোখ বুলাই নিয়ে আসি তাহলে সেটা ক্লিয়ার হবে। আমরা মূলত এখানে দেখেন যে
এ এবং বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ আমাদের কি ছিল? এই যে আর ইকুয়াল এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ। তাহলে আমরা এই সূত্রটা থেকে টির সাথে যে অংশটা আছে সেই অংশটা ইকুয়াল আমরা লিখবো বি মাইনাস এ, এবং এর সামনে টির সামনে যে অংশটা আছে সেটাকে লিখবো আমরা এ ভেক্টরের মান। ঠিক আছে, তাহলে এইভাবে এই সূত্র অনুযায়ী আমরা এখন ওটাকে সাজাই নিব। আশা করি বুঝতে পারছেন। তাহলে সেই সূত্রটা আমরা এখন এখানে যদি অ্যাপ্লাই করি, যে এখান থেকে এই অংশটাকে এটাকে আমরা ধরবো এ, এজন্য এখানে লিখে দিলাম যে এ ভেক্টর প্লাস এটা টি আছে যা আছে তাই, এটাকে আমরা ধরে নিব যে বি মাইনাস এ। এই জন্য এখানে লিখে দিচ্ছি যে যেখানে এ ইকুয়াল এই যে 2i মাইনাস জে প্লাস 2sk, 2i মাইনাস জে প্লাস 2sk, এবং আমাদের হচ্ছে বি মাইনাস এ, এটা অবশ্যই লিখে দিতে হবে যেহেতু আমরা এটা কি ধরে নিচ্ছি যে এখানে দেখেন বি মাইনাস এ ইকুয়াল এই অংশটা, হ্যাঁ কিন্তু এই অংশটা আছে না, তাহলে এই অংশটাকে আমরা বলে দিচ্ছি যেখানে বি মাইনাস এ ইকুয়াল 3i প্লাস 4j প্লাস 12k। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে সূত্রটা আমরা কি করলাম, লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ফরম্যাটটা লিখে নিলাম। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা যে কাজটা করব সেটা কি, আমাদের যে সূত্র সেই সূত্রটা কি ছিল, যে সি মাইনাস এ ক্রস গুণন বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ এর মান মডুলাস। তাহলে আমরা এর মান কি পাইছি, এটা কি এর মান, এবং সির মান কি প্রথমেই দেওয়া আছে, সির মান যে আমাদের হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, এই প্রশ্নটা দেখেন, এই যে এটাকে আমাদের হচ্ছে সি ভেক্টর অনুযায়ী যদি আমরা লিখি সি ভেক্টর, তাহলে কি হবে, প্রথমটা আই এর সাথে 1 গুণ থাকতো, প্লাস 5 এর সাথে জে থাকবে, প্লাস 10 এর সাথে কি থাকবে, কে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি পাইছি, আমরা এটা সি পাইছি, এবং এ ভেক্টরও পাইলাম, সাথে বি মাইনাস এ, এই যে বি মাইনাস এ যে লাগবে আমাদের বি মাইনাস এও পাইলাম, এবং বি মাইনাস এ যেহেতু পাইছি সেই বি মাইনাস এর মানও নির্ণয় করতে পারবো। মান নির্ণয় করতে হবে কিভাবে, রুট ওভার এক্স স্কোয়ার, অর্থাৎ আয়ের যে সহগ সেটার উপর স্কোয়ার করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রথম যে সহগটা থাকে এটাকে এক্স ধরা হয়, দ্বিতীয় যে সহগটা থাকে এটাকে ওয়াই ধরা হয়, এবং তৃতীয় যে সহগটা থাকে সেটাকে কি ধরা হয়, জেড ধরা হয়। তাহলে এই যে এটা করে যে মানটা আসবে সেটাই মূলত কি, এই যে মডুলাস বি মাইনাস এ এর মান। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের এখন ম্যাথটা করা খুবই সহজ হবে। তাহলে আমরা এখন বাকি প্রসেসগুলো করব। ওকে, তাহলে এখন দেখেন আমরা তাহলে বাকি প্রসেসগুলো করবো এখন। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম যে সি যেহেতু আমাদের প্রথম যে বিন্দুগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ভেক্টর আকারে লিখে নিতে পারি এইভাবে, এবং আমাদের হচ্ছে ন্যূনতম দূরত্ব বা লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র এইটা। এই সূত্রতে জাস্ট আমরা এখন মানগুলা বসাবো, যেখানে আমরা হচ্ছে এর মানও ইন্ডিকেট করে রাখছি। এখানে দেখেন যে এর মান আমাদের কি, এই অংশটা হচ্ছে এর মান, এই অংশটা এর মান, আর এটা হচ্ছে পুরাটাই বি মাইনাস এর মান, এবং সি এর মান তো আমরা হচ্ছে কি প্রশ্ন থেকে পাচ্ছি। তাহলে প্রথমে আমাদের হচ্ছে কি করতে হবে, সি মাইনাস এ করতে হবে। তো আমরা সেই কাজটা এখন করব, যে প্রথমে কি করব, সি মাইনাস এ করব। তাহলে দেখেন আমাদের সির যে মান সেটা আমরা এখানে এই যে এটা হচ্ছে কি সির মান, আই প্লাস 5j প্লাস 10k, এটা হচ্ছে সির মান, এই পর্যন্ত লিখলাম। এরপর হচ্ছে কি মাইনাস চিহ্ন আছে, মাইনাস এ, এর আমাদের যে মান সেই মানটা আমরা লিখবো। তাহলে এর মানটা আমরা কি পাইছি, এর মান আমরা পাইছি এখানে যে 2i মাইনাস জে প্লাস টয়েস কে। তাহলে 2i মাইনাস, এবং আমরা যেহেতু কি সি মাইনাস এ করতেছি, তাহলে এখানে যদি আমরা একবারে মাইনাসটা প্রয়োগ করে দেই, তাহলে 2 এর সামনে কি আসবে, মাইনাস আসবে, জে এর সামনে প্লাস আসবে, এবং কে এর সামনে কি আসবে, মাইনাস আসবে। অর্থাৎ তাহলে আমাদের মানটা কি আসবে, যে 2i প্লাস জে প্লাস টয়েস কে। তাহলে এখানে আসছে যে এই যে মাইনাস টয়েস আই মাইনাস জে মাইনাস টয়েস কে। ঠিক আছে, আবারও দেখেন মানটা, এখানে আমাদের প্লাস ছিল, মাইনাস দ্বারা গুণ হয় কি হবে, মাইনাস হবে, আর এটা মাইনাস ছিল এটা প্লাস হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে। তাহলে টয়েস আই মাইনাস জে মাইনাস
টয়েস কে। তাহলে সেই মানগুলো আমরা এখানে কি লিখলাম, লিখে নিলাম। আশা করি এটা বুঝতে পারছেন। গুণন এই যে বি মাইনাস এ আমরা যে মানটা ধরলাম সেই মানটা এখানে লিখছি, ঠিক আছে, ওই মানটাই লিখছি, এবং ডিভাইডেড বাই বি মাইনাস এ। আবারও এটা শুধু মান নির্ণয় করতে হবে, এই জন্য মডুলাস চিহ্ন দিয়ে আমরা পুরো মানটা বি মাইনাস এর যে মানটা পাইছিলাম সেই মানটা আমরা এখানে লিখছি। তো এখন আমরা কি করব, এখানে ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেট করার জন্য আমরা যদি এখানে যোগ করি, তাহলে যে উপাংশের সাথে যেটা মিল আছে সেটা যোগ বিয়োগ করা যাবে। তাহলে আই এর সাথে এখানে আছে কি, এখানে একটা আই আছে, এখানে দুইটা আই আছে। তাহলে আই মাইনাস টয়েস আই ইকুয়াল কি হবে, মাইনাস আই হবে, তাই না? যে দুই আই থেকে যদি একটা আই বাদ দেই তাহলে কি থাকে, শুধু মাইনাস আই থাকে, এই জন্য মাইনাস আই। এখানে 5 জে আছে, এখানে কি আছে, একটা জে আছে। তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়, 6 হয়। আর এখানে কি আছে, 10 কে আছে, এখানে আছে 2 কে আছে। তাহলে 10 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয়, 8 হয়, 8 কে। এই জন্য আমরা এখানে লিখছি কি, 8 কে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমরা কি করবো, এবার মান নির্ণয় করবো। তো মান নির্ণয় করতে কি হয়, কিভাবে করা হয়, আবারও বলছি যে এক্স আই প্লাস, এরকম যদি যদি থাকে আমাদের যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটার যদি আমরা মান নির্ণয় করি তাহলে সূত্রটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে কি মান নির্ণয়ের সূত্র। তো এখান থেকে এক্স মানে কি, আই এর সহগ, জে মানে কি, ওয়াই এর সহগ, কে জেড মানে কি, কে এর সহগ। তাহলে এগুলোর উপর স্কোয়ার হবে। তাহলে 3 এর উপর স্কোয়ার মানে কি 9, 4 এর উপর স্কোয়ার মানে কি 16, এবং 12-এর উপর স্কোয়ার মানে কি 144। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন, এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত হবে, 169 হচ্ছে, তাই না? যে 44 আর যদি 16 যোগ করি তাহলে কত হয়, 160। 160-এর সাথে যদি আমরা কি করি, 9 যোগ করি তাহলে 169। আর 13 গুণন 13 কত হয়, 169 হয়। তো 169, 13 গুণন 13 169, অর্থাৎ 169-এর যদি রুট করি তাহলে আমাদের কত হয়, 3 হয়। তাহলে যেহেতু এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডিভাইডেড বাই এটা আছে, অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 3i প্লাস 4j প্লাস 12k, হ্যাঁ, গুণন 1 ডিভাইডেড বাই কি, রুট ওভার 169। ঠিক আছে, তো এটা যে কথা, এটাও কি একই কথা, কারণ এই 1 এর সাথে এটা গুণ হবে উপরের সংখ্যা, ডিভাইডেড বাই কি, রুট ওভার 169। আশা করি এগুলা ছোটখাটো বিষয় আপনারা বুঝেন। তো যে কারণে এখন আমাদেরকে কি করতে হবে, এইটার সাথে এটা কি আছে, ক্রস গুণন আছে, ঠিক আছে, এটার সাথে এটা কি আছে, ক্রস গুণন অবস্থায় আছে। তো ক্রস গুণন করবো আমরা, তাই না? আর তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে 1 ডিভাইডেড বাই রুট ওভার 169 লিখতে পারবো, এবং 169-এর রুটকে আমরা হচ্ছে সরাসরি কি 13 লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে 13 লিখবো এইভাবে, এই জন্য এটাকে আমরা সামনে নিয়ে রাখছি। এবং এই ক্রস গুণনের নিয়ম কি, যে প্রথমে যেটা থাকবে সেটাকে প্রথমে লিখতে হয়, আর উপাংশ গুলাকে প্রথমে লিখে নিতে হয়। এই জন্য প্রথমে উপাংশ গুলা লিখে নেওয়া হয়েছে যে আই জে কে, এবং প্রথমে যেটা থাকবে যে আই এর উপাংশ যা আছে তাই প্রথমে আসবে, এরপর জে এর উপাংশ যেটা আছে সেটা আসবে, এরপর কে এর উপাংশ যেটা আছে সেটা আসবে। আপনি আবার এই যে এই লাইনটাকে দ্বিতীয় লাইন লাইন লিখতে পারবেন, অর্থাৎ ক্রস গুণার সময় যেটা আগে থাকবে সেটাকে উপরে লিখতে হবে, ঠিক আছে। তো এগুলো আমরা হচ্ছে লিনিয়ারের চ্যাপ্টার 1-এর বি-তে দেখছি, নির্ণয়কে মান নির্ণয় করার সময়। তো এরপর এখানে 3i, তাহলে আই এর সহগ 3 আছে এই জন্য 3, এবার হচ্ছে যে সহগ 4 আছে এই জন্য 4, এবার কে সহগ 12 আছে এই জন্য কি 12। তো এখান থেকে এখন আমরা যে কাজটা করব সেটা দেখেন, এখান থেকে একটা আমরা কাজ করব। হ্যাঁ, তাহলে এখান থেকে এখন নির্ণয়কের মান বের করতে হবে। মান কিভাবে বের করতে হয় এগুলো অনেকবার আমি শিখাইছি, এটাই লাস্ট আমি দেখাচ্ছি। এর পরে যে ম্যাথ গুলা আছে এরকম মান নির্ণয় গুলা আমি আর দেখাবো না, ঠিক আছে, এগুলা শুধু জাস্ট ক্যালকুলেশন আপনাদের করতে হবে। আমি শুধু জাস্ট সিস্টেম গুলা ধরাই দিব এর পরে ম্যাথ গুলাতে এই চ্যাপ্টারে। এখন দেখেন যে এখান থেকে আমরা মান বের করব, ঠিক আছে, এখান থেকে আমরা মান বের করব। তো মানটা কিভাবে বের করতে হবে, তো সেটা আমরা করি। যে মূলত আমরা এখান থেকে
মানটা আমরা বের করে নিয়ে আসবো। দেখেন যে এখানে যদি আমরা হচ্ছে কি আছে আমাদের আই আছে না, এটা বাদ দেন, এদিকে তাকানোর দরকার নাই। ঠিক আছে, আমরা আমাদের নিজের মতো করে এখান থেকে মানটা বের করে নিয়ে আসবো। তো মানটা আমরা বের করে নিয়ে আসি। এখন লক্ষ্য করেন, আমি একটু ক্যালকুলেশনটা লিখে নিলাম এখানে। যে প্রথমে আমরা কি নিব, আমরা যদি আই কে নেই, তাহলে এই বরাবর সারি বাদ, এই বরাবর কি কলাম বাদ, তাহলে এটার সাথে এটা গুণন মাইনাস এটার সাথে এটা গুণন, তাহলে 6 × 12 কত হয় 72। এটা তো সূত্রের মাইনাস, তার আসছে 32। এরপর হচ্ছে কি সূত্রের মাইনাস, এরপর জে নিব, জে নিলে এই বরাবর সারি বাদ, এই বরাবর কি কলাম বাদ, তাহলে এই যে -1 এর সাথে 12 গুণ হলে কি হবে -12। এরপর হচ্ছে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, এরপর কি আমাদের তো এবার আবার কলাম বাদ, তাহলে 8 এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 আসছে 24। ঠিক আছে, তাহলে -24। এরপরে আমাদের হচ্ছে যখন কে নিব, তাহলে এবার আবার কি বার কলাম বাদ, এবার আবার সারি বাদ, তাহলে কি থাকবে -4। -1 এর সাথে 4 গুণ করলে -4, এই যে -4, এরপর হচ্ছে সূত্রের মাইনাস 318, এই জন্য 18। ঠিক আছে, এখন এখান থেকে দেখেন যে এই 72 থেকে যদি 32 বাদ দেয়, তাহলে 72 বড় না, তাহলে 32 যদি 72 থেকে বাদ দিই তাহলে কত থাকে 40 থাকে, অর্থাৎ 14i। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে দেখেন যে এখানে আমরা যেটা করব যে -12 -24, তাহলে এই দুটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আহ কত হচ্ছে এখানে 36 হচ্ছে, তাহলে 36 যে, আর এখানে আমাদের কত হচ্ছে 4 আর 18 যোগ করলে কত হবে 22 হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এখানে এই যে দেখেন মাইনাস আর মাইনাস, তাহলে মাইনাস কত 36, -36 মাইনাসের সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে প্লাস হবে, +36j। আর এখানে কি দুইটাই মাইনাস আর সামনে প্লাস, এই জন্য -22 এর সাথে যদি আমরা হচ্ছে কি প্লাস গুণ করি তাহলে 22 হবে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এই যে এটা আসছে এই জন্য এইভাবে। ঠিক আছে, তাহলে এটা এখানে ইয়া হবে, মডুলাস চিহ্ন হবে আর কি। কোন মডুলাস এটা চিহ্ন বলেন তো, এই যে এই মডুলাসটা। ঠিক আছে, এই যে ভিতরের যে মডুলাসটা আছে সেই মডুলাসটা কিন্তু এটা। আর এই যে এই মডুলাস যেটা আছে সেটার জন্য আমরা তো ক্রস গুণন করলাম। ঠিক আছে, এই ক্রস গুণ এইভাবে করতে হয়, সেই ক্রস গুণন থেকে আমরা এটা করলাম, এবং এর বাইরেও আমাদের কি আছে আরো একটা নির্ণয় চিহ্ন আছে, এই জন্য কি আর একটা নির্ণয় চিহ্ন দিলাম। এখন এখান থেকে আরেকটা নির্ণয় চিহ্ন দেওয়া মানে কি আমাদের এখান থেকে মান নির্ণয় করা, এইটা এবং এইটা মানে কি মান নির্ণয় করা। মান নির্ণয় করবো কিভাবে, √, এই যে 40-এর উপর স্কোয়ার হবে, 40-এর উপর স্কোয়ার প্লাস 36-এর উপর স্কোয়ার প্লাস কি -22-এর উপর স্কোয়ার। তো এগুলাকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের এখানে 40-এর উপর স্কোয়ার করলে 400 হবে, 36-এর উপর স্কোয়ার করলে এটা আসবে, এবং 22-এর উপর স্কোয়ার করলে আমাদের এই মানটা আসবে। তো এখান থেকে আমরা জাস্ট এগুলো ক্যালকুলেশন আপনারা নিজেরাও পারবেন আর কি। দেখেন দেখেন এগুলা স্বাভাবিক ক্যালকুলেশন, এগুলা নিজেরাই বুঝতে পারবেন, তারপরে আমি দেখাচ্ছি একটু বিস্তারিত। তো এখানে একটা বিষয় দেখেন যে বলতে পারেন যে ভাইয়া 40-40 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে তো 1600 হয়, এখানে 400 হলো কেন, এর সামনে কি হয়েছে এখানে 1 ছিল এখানে 2 হয়েছে, মানে এখানে 2 কমন না হয়েছে আগে। যদি একটু দেখাই, এখান থেকে যদি আপনি 2 কে কমন নেন, ঠিক আছে, তাহলে এখানে কত হবে 2 যদি আপনি কমন নেন, সরি 2 যদি কমন নেন তাহলে এখানে কত হয় আপনার এখানে থাকে 20 প্লাস এখানে থেকে 18 মাইনাস এখানে থাকে 11। ঠিক আছে, তো এই জন্য কি এই যে 20-এর উপর স্কোয়ার করলে 400 হয়, 18-এর উপর স্কোয়ার করলে 324 হয়, 11-এর উপর স্কোয়ার করলে 121 হয়, এই জন্য এখানে 2 আসছে আবার। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তাহলে এগুলাকে যোগ করলে আমাদের এই 5 × 169 অবস্থায় আসবে, অর্থাৎ এইটাকে পুরাটা গুণ করে যে মানটা আসবে সেটাই। আপনারা চাইলে ভাঙ্গে নিয়ে এই পর্যন্ত রাখা দিতে পারবেন, অথবা যোগ করে যে অবস্থায় আসবে ওই অবস্থায় রাখা দিলেও সমস্যা নাই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো এরকম একটা যতটা পারা যায় ছোট করে লেখার চেষ্টা করবেন।
যতটা পারা যায়, মানে এখানে 169 নিয়ে আসছে কেন, এই যে এখানে 13 দ্বারা এটাকে কাটানোর জন্য। রুট থেকে যদি আমরা কি বের করি, 169 কে যদি রুট করি তাহলে 13 আসে না। তাহলে এখানে কি থাকে, 2/13 √5। আর এখানে আমরা কি, যদি 169 কে রুট থেকে বের করে নিয়ে আসি তাহলে এখানে হয় 13। তাহলে এটা কাটা যায়, কাটা গেলে কি 2√5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের এই পর্যন্ত এটা অ্যান্সার। এর বাকি ম্যাথ গুলো আমরা সেম ভাবে করতে পারবো। তো বাকি ম্যাথ গুলো আর একটা ক্লাসে আমি দেখাই দিচ্ছি। আসসালামু আলাইকুম, ম্যাথমেটিক্যাল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি প্রথম বর্ষের অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি বইটির চ্যাপ্টার 12 এর বাকি অংশটা দেখবো আমরা আজকে। বাকি অংশ বলতে এর আগেও আমরা অনেকগুলো ক্লাস করেছি, আর আজকের ক্লাসে বাকি যতগুলো ম্যাথ আমাদের বোর্ডে আসে সবগুলা ম্যাথই দেখাবো। এবং আগের ক্লাসগুলোতে আমরা প্রতিটা ম্যাথ ডিটেলসে করেছি। আর এখন যে ম্যাথগুলা করব এগুলা আমরা যে ক্যালকুলেশন যে পার্টগুলো আছে এগুলা একটু করে স্কিপ করব, বাকি নিয়মটা দেখাই দেবো, কারণ ক্যালকুলেশন গুলো এখন আপনারা নিজেরাই পারবেন। এখন আমাদেরকে এই উদাহরণটাতে যেটা বলছে যে দেখাও যে এটা এত এত, অর্থাৎ তিনটা বিন্দু দেওয়া। সাপোজ ধরেন যে এটা হচ্ছে এ বিন্দু, এটাকে ধরলাম বি বিন্দু, এটাকে ধরলাম সি বিন্দুগামী। সমতলের ভেক্টর এইটা, ঠিক আছে, সমতলের ভেক্টর ইকুয়াল 0 আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি আমাদের তিনটা বিন্দুগামী দেওয়া আছে, তো আমরা এরকম একটা থিওরাম করছিলাম, থিওরাম 5 মেবি, দেখি আমরা। হ্যাঁ, থিওরাম 5। এই যে তিনটা বিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ। তো ওই যে তিনটা, এখানেও আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে। তো প্রথমে আমরা এগুলাকে মার্কিং করে নিচ্ছি, যে মনে করি এ এত, মানে এই যে প্রথম যে আমাদেরকে বিন্দুটা দেওয়া আছে সেটাকে এ ধরছি, দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটাকে বি ধরবো, এবং তৃতীয় যেটা দেওয়া আছে সেটাকে সি বিন্দুগামী। বিন্দুগামী সমতলের উপর যে কোনো একটি বিন্দু টি আমরা কল্পনা করব। যেমন আমরা যদি একটা সমতল কল্পনা করি, আমরা থিওরাম 5-এ দেখছিলাম, মনে করেন যে এটা একটা সমতল, যেখানে এ একটা বিন্দু, এই বিন্দুটা এ, এটা মনে করেন যে বি একটা বিন্দু, এটা মনে করেন যে সি একটা বিন্দু, ঠিক আছে। তাহলে এ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এবং এই সমতলের মাঝে যে কোনো একটা জায়গাতে আরেকটা বিন্দু আমরা কল্পনা করি, যে বিন্দুটাকে ধরলাম আমরা কি পি, যার অবস্থান ভেক্টর হচ্ছে কি আর, অর্থাৎ আর হবে কি এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি আবার কি, আমরা থিওরাম 5 যখন করছিলাম তখন পড়ছিলাম যে যদি তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হয় তাহলে এই ভেক্টরের বক্স প্রোডাক্ট মানে কি, তিনটা ভেক্টর এ বি সি, তাহলে এ, এরপরে হচ্ছে আহ বি সি, এটা ইকুয়াল 0 হয়, ঠিক আছে। তো এই বিন্দুগুলা একই সমতলে অবস্থিত হইলে এই বিন্দুর ভেক্টর গুলাও একই সমতলে অবস্থিত হবে, আমরা থিওরামে বলছিলাম। তো এখন যেটা করব দেখেন, যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন এখান থেকে যদি আমরা এ পি নির্ণয় করি, যেমন এ পি ভেক্টর, এটা এখন আমরা কি লিখতে পারবো, আর মাইনাস এই যে এ বিন্দুর যে মানটা ছিল, আমাদের মানটা একটু দেখি। আচ্ছা, সাপোজ ধরেন যে আর মাইনাস মানে এ বিন্দুর যে মান, ঠিক আছে। এরপর যদি এ বি নির্ণয় করতে চাই, তাহলে এই যে বি বিন্দুর যে হচ্ছে মানগুলা আছে এটা মাইনাস, অর্থাৎ বি মাইনাস এ বিন্দুর যে মানগুলা আছে সেটা লিখতে হবে, হ্যাঁ, মাইনাস করতে হবে। এরপর এ সি যদি করতে চাই, তাহলে এগুলা কিভাবে হয় আগের ক্লাসে কিন্তু আমি দেখাইছি, এই জন্য অবশ্যই আগের ক্লাসে আমি এগুলা ডিটেলসে বলছি যে কিভাবে এটা মাইনাস হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা সেই কাজগুলা করব। তো এখানে দেখেন, আমাদের এই যে এ বিন্দু যেটা আছে এটাকে যদি আপনি ভেক্টর হিসেবে লেখেন তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, যে 2i মাইনাস জে আর প্লাস কি 0 কে। তো জিরোর সাথে যদি কে গুণ করেন তাহলে তো জিরোই হয়ে যায়, অর্থাৎ প্রথমটার ভেক্টর হবে কি 2i মাইনাস জে। এরপর এটাকে যদি ভেক্টর আপনি লেখেন তাহলে 3i প্লাস জে প্লাস 5 কে। এরপর এটাকে যদি আপনি ভেক্টর আকারে লেখেন তাহলে প্রথমটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে জে প্লাস 6 কে।
এটা হচ্ছে কি সি ভেক্টরের সি কে যদি আমরা ভেক্টর আকারে লিখি সি বিন্দুটাকে, তাহলে এখন আমরা যদি এ পি বের করতে চাই, তাহলে এই যে আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি ধরছি, আর ধরছি। তাহলে এ পি অর্থাৎ আর মাইনাস এ মানে কি, এই যে টু আই মাইনাস জে, তাহলে ওয়াই মাইনাস জে লিখতে পারি। এই জন্য এখানে সুতরাং এ পি ইকুয়াল আর মাইনাস টু আই মাইনাস জে লেখা হয়েছে। এরপরে যদি এ বি লিখতে চাই, তাহলে আমাদের এ ভেক্টরের যে মানগুলো আছে এটা থেকে মাইনাস করতে হবে কি বি ভেক্টরের মান, সরি বি ভেক্টরের মান থেকে এ ভেক্টরের মান মাইনাস করতে হবে। তাহলে 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত থাকে, 1 থাকে, এই জন্য শুধু আই। এরপর হচ্ছে জে থেকে যদি মানে প্লাস জে আছে, বাদ দিব আবার মাইনাস জে, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে টয়েস জে, এই জন্য কি টয়েস জে। এরপরে এখানে তো কে নাই, এখানে কে আছে, তাহলে মানে এখানে যদি কে না থাকে তাহলে জিরো কে আছে, জিরো কে, জিরো কে সাথে যদি আপনি কি করেন মাইনাস করেন, ও সরি মাইনাস কেন, প্রথমে তো আমাদের এটাই হবে মানে বি মাইনাস এ, তাহলে 5 কে মাইনাস জিরো, তাহলে 5 কে হয়, এই জন্য এখানে কি 5 কে। আশা করি বুঝতে পারছেন। একই ভাবে যদি আপনি এসি নির্ণয় করেন, তাহলে সি সি যেটা হচ্ছে ভেক্টর আকারে যদি লিখি, তাহলে এটা হবে 5 জে প্লাস 6 কে, ঠিক আছে। সি মাইনাস আমাদের কি হবে, এ হবে। তাহলে এ মানে কি টয়েস আই মাইনাস জে, এটাকে যদি আপনি এখন ক্যালকুলেশন করেন তাহলে কি হবে, 3 জে প্লাস 6 কে মাইনাস টয়েস আই প্লাস জে। বা এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এখানে 3 জে আছে, এখানে 2 জে আছে, তাহলে বাদ গেলে কি থাকবে একটা। আচ্ছা আমাদের এখানে কি থাকতেছে, এ সি না, এ সি হলে সি থেকে এ বাদ যাবে, এ সি। একটু দেখেন এখানে, দেখেন এ সি মানে কি সি মাইনাস এ হবে। সি বিন্দুর যে মান, যে ভেক্টর সেটা থেকে এ বিন্দুর ভেক্টর গুলো বাদ যাবে। আহ তো এরকম করে যদি আমরা এই যে সি বিন্দুটাকে যদি ভেক্টর আকারে লিখি, তাহলে কি লিখতে পারবো, জিরোর সাথে আই হবে, এরপর 3-এর সাথে জে প্লাস 6-এর সাথে কে, এরপর হচ্ছে কি মাইনাস, তাহলে এখানে কি হবে টয়েস আই, এর সামনে একটা কি আছে মাইনাস আছে, এই জন্য মাইনাস টয়েস একসাথে লিখছি। এরপর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস করতেছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে কি আছে 1 আছে, তার মানে কি হবে শুধু জে হবে। আর শেষে কি আছে জিরো আছে, এই জন্য জিরোর সাথে কি হবে, কি হবে। এখন এগুলাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 0 আই থেকে যদি -2 আই বাদ দেই তাহলে -2 আই থাকে। এরপরে যে +3 এর সাথে যদি আমরা জে যোগ করি তাহলে কি হয় 4 জে হয়। এবার 6 কে এর সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে 6 কে হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা ওই যে থিওরাম 5-এ কিন্তু বলছিলাম যে যেহেতু এ বি সি পি বিন্দু সমূহ একই সমতলে অবস্থিত, সুতরাং এ পি এ বি এবং এ সি ভেক্টর সমতলীয় সমতলীয় হবে। আর সমতলীয় হইলে এদের হচ্ছে কি বক্স প্রোডাক্ট ইকুয়াল জিরো হয় শর্ত, ঠিক আছে। আমরা থিওরাম যখন পাস করছিলাম তখন করছিলাম এটা সূত্র। এখন এই বক্স প্রোডাক্টকে কি আকারে লেখা যায়, যদি এ বি সি, এটাকে আবার ভেঙে এভাবে লেখা যায় যে এ ডট বি ক্রস সি, ঠিক আছে, এ আকারে লেখা যায়। তো আমরা সেটাই করবো এখানে। তাহলে এই যে এ এ বি যেটা আছে সেটাকে আমরা ডট গুণ হিসেবে বাইরে রাখবো এবং এই দুটার কি করব ক্রস গুণ করবো। ইকুয়াল তো জিরো আছে, জিরোই। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, এখন এখান থেকে এই দুটার ক্রস গুণন করব, তাহলে ক্রস গুণন দিলাম। ক্রস গুণন করার নিয়ম কি, যে আমাদের উপাংশ গুলাকে প্রথমে লিখে নিতে হয়, এরপরে যে এ বির যে হচ্ছে মান ভেক্টর, সে মানগুলাকে উপরে লিখবো এবং হচ্ছে এ সির যে মান সেটাকে আমরা তারপরে লিখবো। যেমন এ বির আমরা মান কি কি পাইলাম দেখেন, এখানে এ বি পেলাম আমরা, এখানে দেখেন এই যে I2J+5K, অর্থাৎ আই সহ কি 1, জে সহ কি 2 এবং কে সহ কি 5। একই ভাবে আমরা কি এসি টাও লিখবো, তাহলে এসি কি প্রথম আই সহ -2, এই জন্য -2, জে সহ কি 4 এবং কি কে সহ কি 6। আশা করি বুঝতে পারছেন। এখন এটাকে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, এটা পাবো। ক্যালকুলেশন কিভাবে করতে হয় ক্রস গুণনের আমি আগে একাধিকবার দেখাইছি, আপনারা এটা নিজে করবেন। এবার যদি না মিলে এটা, সেক্ষেত্রে গ্রুপে বলবেন, আমি করে দিব, তবে আপনি চেষ্টা করবেন।
এরপরে হচ্ছে এখন আমাদের কাজ কি, আমাদের 1 নম্বর যে সমীকরণ, সেই সমীকরণটা কি ছিল যে এপি ডট এ বি ক্রস এসি, তাহলে এ বি ক্রস এসি এর মান আমরা কি এটা বের করলাম। এখন আমাদেরকে এই যে এপি যে মান পাইছি কি এটা পাইছি, তাহলে এখন আমরা এটা বসাই দিব যে 1 নম্বর সমীকরণ হইতে এপি ইকুয়াল কি পাইছি আর মাইনাস টয়েস আই মাইনাস জে, তাহলে আর মাইনাস টয়েস আই মাইনাস জে। এরপর হচ্ছে কি ছিল, এখানে ডট ছিল এই জন্য ডট, আর এই যে এ বি ক্রস এসি এর মান কি পাইছি এটা পাইছি, এই জন্য এই মানটা এখানে লিখছি ইকুয়াল কি জিরো, এই যে জিরো ছিল জিরো। ওকে, এখন আমরা গুণ করব, তাহলে এই আর এর সাথে ডট গুণন আছে এটা পুরাটাই, আবার এই মাইনাস এটার সাথে ডট গুণন আছে এটা পুরাটাই, তাহলে আমরা ডট গুণন করব। তো এটাকে যদি আমি একটু ভেঙে আপনাদেরকে লিখে দেই তাহলে সুবিধা হবে। প্রথমে আর এর সাথে এটা আপনি সরি আর এর সাথে আপনি এটাকে ডট গুণন করেন, তো আর ডট এটাকে এভাবে লিখি মাইনাস 8i মাইনাস লেখেন যে 16j প্লাস 8k, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি যদি 8 কমন নেন তাহলে 8 আর এখানে কি থাকবে মাইনাস আই থাকবে, এখানে মাইনাস কি থাকবে 8 যে থাকবে, এখানে প্লাস কি থাকবে কে থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এটা 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 হচ্ছে এটা কিসের মান পাইলাম আমরা, আমরা এই যে এই আর এর সাথে এই জায়গাটাকে গুণ করলাম। এখন এই যে মাইনাস, আচ্ছা এটাকে যদি আমি একটু আপনাদেরকে ডিটেলসে একটু দেখাই তাহলে ভালো হবে মনে হচ্ছে। 1 মিনিট ওয়েট, আমি এটা যেটা বলছিলাম যে আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করব, হ্যাঁ। তো এই জায়গাটা ক্যালকুলেশন একটু এখানে দেখাই দিতে সমস্যা হচ্ছে, তো আমি এটা আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই দিই ক্যালকুলেশনটা। এখান থেকে মূলত আমরা এখানে কিভাবে আসতে পারবো, হ্যাঁ, এটা একটু আমি বিস্তারিত আপনাদেরকে দেখাই দিই। তাহলে এখানে দেখেন আমি মানটাকে এখানে উঠাই নিয়ে আসি, এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমরা কি করতে পারবো দেখেন, যে এই আর এর সাথে এই পুরো অংশটাই গুণ অবস্থায় আছে ডট গুণন, আবার এই -2i মাইনাস এর সাথে পুরো অবস্থা পুরোটা কি আছে ডট গুণন অবস্থায় আছে। তো এটাকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি যে আর এর সাথে প্রথমে এটাকে গুণ করবো, তো প্রথমে আর, ঠিক আছে, ডট গুণন আমাদের কি -8i মাইনাস 16j প্লাস 8k। এরপর আছে কি মাইনাসের সাথে পুরোটাই গুণ অবস্থায় আছে মাইনাস টয়েস আই মাইনাস জে, কি আছে ডট গুণন আছে এই পুরো অংশটা মাইনাস 8i মাইনাস 16j প্লাস 8k ইকুয়াল কি জিরো। বা এখান থেকে যদি আমি -8 কমন নেই, -8 কমন নিলাম এখান থেকে, আর এখানে আর আছে আর রাখলাম, তাহলে এখানে মাইনাস কি হবে প্লাস হবে, অর্থাৎ শুধু এখানে আই থাকবে। মাইনাস মানে আছে প্লাস 8 কমন নিয়েছি, তাহলে এখানে আমাদের কি থাকবে 8 যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের এখানে থাকবে শুধু 2, ঠিক আছে। আমাদের এখানে কি থাকবে, তাহলে এখানে কি থাকবে টয়ের যে, যেহেতু -8 কমন নিয়েছি তাহলে এখানে কি থাকবে -8 চলে গেলে এখানে কি থাকবে চিহ্ন মাইনাস, এগুলো অবশ্যই উপাংশে আমাদের ক্যাপ চিহ্ন দিতে হবে। ওকে, এখন এখান থেকে আমরা যদি আবার একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকেও আমরা এইটাকে কমন নিয়ে নেব। তাহলে 8 কে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আমাদের এখানে যা আছে তাই থাকবে। এখানে লিখি যে টয়েস আই মাইনাস জে, আর এখান থেকে 8 কমন নিয়েছি অর্থাৎ -i মাইনাস টয়েস জে, হ্যাঁ, প্লাস কে, অবশ্যই এগুলাকে ক্যাপ চিহ্ন দিতে হবে ইকুয়াল কি জিরো। এখন এই যে এখানেও 8 আছে আর এই রাশিটা তো কি আছে 8 আছে, তাহলে দুটো থেকে আমরা 8 নিয়ে নিতে পারি, দুটো থেকে আমরা 8 নেই তাহলে আমাদের কি হয় দেখেন, তো এখানে আছে -8 আছে আর এখানে শুধু 8 আছে, তাহলে এখানে আমরা যদি হচ্ছে -8 যদি আমরা কমন নিয়ে নিতাম তাহলে আমাদের কি হইতো
এখানে দেখেন একটু, আমরা এখানে একটু ক্যালকুলেশনটা আবার করবো আর কি, যেন ভালোভাবে বুঝতে পারেন। এখানে যা আছে তাই রাখে দিচ্ছি, টয়েস আই মাইনাস জে। আর এখান থেকে যদি আমি -8 কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে, আই থাকবে, প্লাস এখানে কি থাকবে, টয়েস জে থাকবে, আর এখানে কি থাকবে, মাইনাস কে থাকবে, ইকুয়াল কি 0। তাহলে আমাদের এখানে দেখেন, এখানে -8 আছে, এখানেও কি আছে, -8 আছে, এখানেও কি -8 আছে। তাহলে -8 থেকে যদি আমরা কমন নিয়ে নেই, যে -8, এখানে আর, তাহলে এখানে আই প্লাস টয়েস জে মাইনাস কে, ঠিক আছে। এবং এখান থেকে যেহেতু আমি 8টাকে কমন নিয়ে ফেলছি, তাহলে আমি এখানে কি লিখতে পারবো দেখেন, তাহলে কি বলছিলাম, এই রাশিটা থেকে আমি কি করছি, -8টাকে সামনে কমন নিয়ে আসি, তাহলে এখানে কি থাকবে, মাইনাস টয়েস আই জে, আর এখানে কি আছে আমাদের, আই প্লাস টয়েস জে মাইনাস কে, ইকুয়াল কি 0। বা এই 8টাকে যদি আমি এখন এই পাশে পার করে দিই, তাহলে কি হয়ে যাবে, আলটিমেটলি 0 হয়ে যাবে, কারণ এই পাশে গুণ আছে, এই পাশে কি ভাগ হয়ে যাবে। তাহলে এখন কি থাকে, এই জায়গাটা থাকে শুধু আমাদের যে আর ডট, এটা অবশ্যই ডট গুণন ছিল, যে আই প্লাস টয়েস জে মাইনাস কে, আর এখানে কি ছিল, মাইনাস টয়েস আই মাইনাস জে ইন্টু কি, আই প্লাস টয়েস জে মাইনাস কে, ইকুয়াল কি 0, ইকুয়াল হচ্ছে কি 0। এখন আমরা কি লিখতে পারবো এখান থেকে, দেখেন, যে এখান থেকে যদি আমরা এইভাবে লিখি, যে আর ডট আই প্লাস টয়েস জে মাইনাস কে ইকুয়াল, ঠিক আছে। তাহলে এই যে এটা মাইনাস আছে, এই রাশিটা কি মাইনাস আছে সামনে, এই পাশে ইকুয়ালের পাশে গেলে কি হবে, প্লাস হবে, অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারবো তখন, টয়েস আই মাইনাস জে, এগুলো অবশ্যই উপাংশ গুলা দিয়ে নিয়েন, আই প্লাস টয়েস জে মাইনাস কি কে, ঠিক আছে, এই আকারে আমরা দেখতে পারবো। তো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছিল সেটা হচ্ছে কি, যে আর ডট আই প্লাস টয়েস জে মাইনাস কে ইকুয়াল 0। তো এটাকে যদি আমরা এখন ডট গুণন করি, তাহলে মূলত এটা কি হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে। কিভাবে, একটু ডট গুণনটা করি, যে ডট গুণন নিয়ম কি, এই যে আই এর সাথে আই, জের সাথে জে গুণন হবে আর কি, সহজ পেলাম। তাহলে এই যে এখানে যদি আমরা কি করি, আহ এখানে 2 কে 2, এরপর হচ্ছে এটার সাথে যদি আমরা গুণন করি, মাইনাস কি আমাদের হচ্ছে 2, আর এখানে তো কি নাই, কে নাই, কে নাই মানে কি আছে, 0 আছে, অর্থাৎ 0 কে, তাহলে 0-র সাথে যদি 1 গুণ করলে 0ই হয়। তাহলে এই দুইটা যদি আমরা মাইনাস করি, কি হয় আমাদের, 0 হয়। অর্থাৎ আমাদের আর ডট আই প্লাস টয়েস জে মাইনাস কে ইকুয়াল কি 0 প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটাই মূলত আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা সেই প্রমাণটা এখানে কিন্তু করলাম, ঠিক আছে। দেখেন, এই এআই নির্ণয় সমতলের ভেক্টর সমীকরণ, আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, নেক্সট ম্যাথে যাই। এখানে বলছে যে 5i প্লাস টয়েস জে মাইনাস থ্রাইস কে বিন্দুগামী এবং আর ডট এত ইকুয়াল জি ছেদ রেখার উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটার জন্য প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেগুলা বলে নেব, যে এই যে 5i প্লাস টয়েস জে মাইনাস 3 কে বিন্দুগামী এবং এত ও এত সমতলের ছেদ রেখার উপর লম্ব সমতলের সমীকরণ। লম্ব সমতলের সমীকরণ কি, আমরা একটু আগে দেখলাম যে 3টা বিন্দুগামী যদি সমতলে একই সমতলে থাকে, তাহলে সেগুলোর হচ্ছে কি বক্স প্রোডাক্ট ইকুয়াল 0 হয়। তো বক্স প্রোডাক্ট ইকুয়াল 0 মানে কি, যে বক্স প্রোডাক্ট ইকুয়াল কি হবে, 0 হবে, অর্থাৎ এ বি সি, এটা ইকুয়াল কি হয়, 0 হয়। বা এখান থেকে কি লেখা যায়, যে এ ডট বি ক্রস সি, ঠিক আছে। তো সেই আকারে আমরা লিখে নেব। তাহলে প্রথমটা আমরা যদি এখানে দেখি,
যে এত বিন্দুগামী এবং এত ও এত সমতল, তাহলে এই দুইটা কি আছে, সমতল আছে। দেখেন তাহলে আমরা কি এই আকারে নেব, একটু আগে যে ম্যাথটা করলাম ওই একই ম্যাথ আর কি। হ্যাঁ, এই যে এ বি এরপর এ সি এইভাবে যে বের করে নিলাম। তো এরকম করে আমরা কিভাবে লিখতে পারবো, যে আমরা ওই যে এপি মানটা কি পাইছিলাম, এপি আগের ম্যাথটাতে, যে পি যে অবস্থান ভেক্টর আর, আর থেকে কি এ ভেক্টরের যে মান, সেটা আমরা কি করছিলাম, বাদ দিছিলাম। তো এটাকে যদি আমরা হচ্ছে এ বিন্দু ধরি, ঠিক আছে, এটা কি এ বিন্দু ধরলাম, এটাকে যদি আমরা হচ্ছে কি ধরি, যে এখানে একটা বিন্দু ধরি সেটা হচ্ছে কি বি, এবং এইখানে একটা বিন্দু ধরি সেটা কি ধরি কি সি বিন্দুর অবস্থান ভেক্টরে এইটা। আমাদের যদি এখানে একটু লক্ষ্য করি যে সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা এই পর্যন্ত, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা মানটা কি পাই একটু দেখি। তাহলে আগের যে ম্যাথটা করলাম সেম ম্যাথ, ঠিক আছে। এখন আমরা ওই যে বক্স প্রোডাক্ট অনুযায়ী যে ক্রস গুণন আর ডট গুণন, এটা অবশ্যই ডট। তাহলে এই দুটোর কি হবে, ক্রস গুণন হবে। তো এই দুটোর ক্রস গুণন কিভাবে করতে হয় আমি শিখাইছি। এখান থেকে এই মানটা পাবো, এবং এই মানটার সাথে এবার কি করবো, আমরা ডট গুণন করবো কার সাথে, এটার সাথে। তো এটার সাথে ডট গুণন যদি এটা আমরা করি, সেক্ষেত্রে মানটা কি পাবো, আগেরটার মতোই, ঠিক আছে। এই যে একই ফরম্যাট এখন তৈরি হয়েছে, এইটা এবং এইটা, শুধু এটার মানটা ক্রস গুণন করে কি আসছে, অন্য আসছে। তো যেভাবে ভেঙে ভেঙে আমি ওই পর্যন্ত নিয়ে আসছিলাম, ওইভাবে আপনারা করবেন, করলে আপনারা এই মানটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে কি বলছিলাম, যে এইটার সাথে কি হবে, এটা ডট গুণন হবে। তো আর এর সাথে যদি এটা ডট গুণন হয়, এটাকে আপনারা মাইনাস দ্বারা যদি পুরোটাকে গুণ করেন, তাহলে চিহ্নগুলো শুধু পরিবর্তন হবে, এই পর্যন্ত আসবে। আবার এই মাইনাস 5i টয় যে মাইনাস থ্রাইস কে সাথে তো এটা পুরোটাই আবার ডট গুণন হবে। তো মাইনাসটাকে পাশে বার করে দিলে কি হয়, প্লাস হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এই আকারে আসছে। আমি গত ম্যাথটা যে আগের ম্যাথটা যে দেখাইলাম, সেম ম্যাথ, সেম ভাবে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করলে আপনাদের মানটা এই পর্যন্ত আসে পৌঁছাবে। এটাই হচ্ছে কি নির্ণয় সমতলের ভেক্টর সমীকরণ। অবশ্যই ম্যাথ গুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ সূত্রগুলো মনে রাখতে পারলে ম্যাথ গুলো পারবেন না। একই ভাবে আমাদেরকে আরো একটা ম্যাথ দেওয়া আছে, যে এত এবং এত ভেক্টরগামী যে সমতল আর ইকুয়াল এইটা, তাহলে টি ইন্টু বি মাইনাস এ আমরা সূত্র করছিলাম এরকম, আগের ম্যাথ গুলো দেখাচ্ছি, রেখার সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। তো এটা সমীকরণ নির্ণয় করতে হবে, প্রথমে আমরা সমাধান দিয়ে ওঠাই নেই। আমাদের যে মানটা দেওয়া আছে, যে আর ইকুয়াল এই মানটা, আবারও বলছি আগের ম্যাথ গুলা না দেখে এই ক্লাসটা কেউ দেখতে আসবেন না, কারণ আগের ক্লাসে অনেকগুলা বেসিক কথাবার্তা বলা হয়েছে, যেগুলো দেখলে আপনারা আশা করি যে এগুলা নিজেরাই পারবেন। যে রেখার সমান্তরাল এবং এত ভেক্টরগামী সমতলের সমীকরণ কি হবে তাহলে, যে আর মাইনাস, আমাদের আর মাইনাস কি হবে, যে এ যে ভেক্টরটা আছে, প্রথম যে ভেক্টর এইটা, এই যে এইটা, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের এই যে এটার সাথে আমাদের গুণ হবে কোনটা, আমাদের এই যে সূত্রটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটার, তাহলে বুঝতে পারবেন ভালো। এই যে এখানে দেখেন, যে এ ও বি বিন্দুগামী, এবং আর একটা সমীকরণ দেওয়া আছে, যে সরলরেখার সমান্তরাল সমতলের সমীকরণটা কি হবে, যে আর মাইনাস এ এবং ডট বি মাইনাস এ, ঠিক আছে। তাহলে বি কোনটা, দ্বিতীয় যে ভেক্টরটা দেওয়া ছিল ওইটা, মাইনাস কি আগের ভেক্টর, ক্রস। এবার এই যে আর এর সাথে সি প্লাস টি ডি আছে না, মানে শেষের যে পদটা আছে সেটা ক্রস গুণন অবস্থায় থাকবে। অর্থাৎ এখানে দেখেন, তাহলে আমাদের সূত্রটা কি দেখলাম, সূত্রটা দেখেন, যে আর মাইনাস এ বি মাইনাস এ ডট ডি, তাহলে আর মাইনাস এ ডট বি মাইনাস এ ক্রস কি ডি ইকুয়াল হচ্ছে কি 0। তো এই যে আবার হচ্ছে আর ইকুয়াল কি ছিল, আর ইকুয়াল ছিল আমাদের সূত্র, যে সি প্লাস টিডি, আর ইকুয়াল কি সি প্লাস টি
দিই। এখানে আর ইকুয়াল কি দেওয়া আছে, আর ইকুয়াল, তাহলে এই অংশটা কি সি, আর এই অংশটা কি ডি। ঠিক আছে, তাহলে সেই কাজটা আমরা করব এখন। তো আর মাইনাস এ, তাহলে আর মাইনাস এ, এ মানে কি আমাদের প্রথম যে ভেক্টরের মানটা দেওয়া ছিল, এই যে এখানে দেখেন টয়েস আই মাইনাস থ্রাইস জে প্লাস কে, এই জন্য এটা লেখা হয়েছে ডট। ঠিক আছে, বি মাইনাস এ, তাহলে বি কোনটা ছিল আমাদের, এই যে এটা ছিল মাইনাস এ টয়েস আই প্লাস থ্রাইস জে প্লাস কে, এই তো লিখছি। ক্রস গুণন কাটা দেই, ক্রস গুণন আমাদের কি হবে, ডি হবে। তাহলে ডি কোন অংশটা আমাদের, ডি হচ্ছে কি এই অংশটা, বুঝছেন? তাহলে এটা এখানে হবে। এখানে একটু সেন্ট মিস্টেক আছে, অবশ্যই দেখে নেবেন বিষয়টা। এখানে দেখেন লিখতে ভুল করছে তারা আর কি। এখানে দেখেন যে টি ইন্টু আই প্লাস জে প্লাস কে, আর এখানে দেখেন যে টি ইন্টু টয়েস আই প্লাস জে প্লাস কে। আপনারা যখন হচ্ছে প্রশ্ন পাবেন, এটা অনেক আগে আসছিল আর কি সালে, এরপরে আসলে যখন প্রশ্ন পাবেন তখন এখানে হচ্ছে কিন্তু টু কিন্তু দেওয়া থাকবে এখানে প্রশ্নতে। ঠিক আছে, তো এটা বইয়ে যেহেতু টু ধরে করা আছে টু ধরে করে দেই, আর এখানে টু না থাকলে যেভাবে আছে ওইভাবে করবে। অর্থাৎ এই মানটা হচ্ছে ডি এর মান, সেটা তো বুঝতে পারতেছি টি ডি, সি প্লাস কি টি ডি। তাহলে সূত্র অনুযায়ী কি এখানে এটা লেখা হয়েছে ইকুয়াল কি জিরো। এখন আমাদেরকে কি করতে হবে, এই দুটার ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করার পরে যে মানটা আসবে সেটার সাথে কি করতে হবে, এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যে মানটা আসবে সেটার সাথে কি করতে হবে, এটাকে ডট গুণন করতে হবে। ঠিক আছে, তাহলে সেই কাজগুলো এখন এখানে করে দেওয়া হয়েছে। এই ক্যালকুলেশন গুলো আমি না করি, তাহলে প্রথমে কি করতে হবে, এই দুটার ক্রস গুণন করতে হবে। তো ক্রস গুণন করার জন্য কি করতে হয়, ক্রস গুণন করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে দেখেন এটা আপনারা একটু ডিটেলসে করিয়েন। এটা নিয়মটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে আমরা এটাকে ক্যালকুলেশন করে নিতে পারি। ক্যালকুলেশন করে নিয়ে মানে এই যে এইটার সাথে এটা মাইনাস অবস্থায় আছে, ক্রস গুণন তো এটার সাথে, সরি ভুল হচ্ছে আমাদের। তো প্রথমে এই দুইটা কি করতে হবে, মাইনাস করতে হবে, এরপরে কি ক্রস গুণন এটা। তাহলে এই দুইটা যদি মাইনাস করি আমরা, তাহলে দুই থেকে যদি এক বাদ দেই তাহলে কত হয়, আমাদের মাইনাস আই থাকে। এরপরে যদি আমরা হচ্ছে কি করি, এই যে জে থেকে যদি এটা বাদ দেই তাহলে কি থাকবে, আমাদের মাইনাস টয়েস আই থাকবে, টয়েস জে থাকবে। আর টয়েস কে থেকে যদি কে বাদ দেই তাহলে আমাদের কি থাকবে, প্লাস টয়েস কে থাকবে, টয়েস কে। আর এখানে কি আছে, টয়েস আই, এবার হচ্ছে জে প্লাস কে। তাহলে এখন যদি আমরা ক্রস গুণন করি তাহলে এই প্রথমে কি আছে এটার জন্য এইটা, তাহলে মাইনাস আই সহগ কি হবে, সরি আই সহগ কি মাইনাস ওয়ান, এই জন্য মাইনাস ওয়ান, জে সহগ মাইনাস টু, এই জন্য জে মাইনাস টু, কে সহগ কি টু। আর এখানে কি আই সহগ টু, এই জন্য টু, জে সহগ কি ওয়ান, কে সহগ কি ওয়ান। আশা করি বুঝতে পারছেন। বাদ বাকি এটা ক্যালকুলেশন, ক্যালকুলেশন করে এখানে আমাদের মানটা এটা পাবো আমরা। এরপর হচ্ছে আগের মতো, ঠিক আছে, আর এর সাথে এটাও ডট গুণন অবস্থায় আছে, এটাও ডট গুণন অবস্থায় আছে, মাইনাসটাকে এই বছর পার করে দিলে প্লাস হবে। তো আগে যেভাবে শিখাইলাম ঠিক ওইভাবে এগুলা ক্যালকুলেশন নিজেরা করে নেবেন। ক্যালকুলেশন যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, করে দেওয়া হবে। এরপর হচ্ছে 12 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখেন, যে এত ও এত বিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ নির্ণয় করো যা এত এর সমান্তরাল। তো সূত্র মুখস্থ রাখতে হবে যে এ, সাপোজ ধরি যে এ ও বি বিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ যা সি এর সমান্তরাল যদি এরকম থাকে, তাহলে সূত্রটা সরাসরি হচ্ছে আর মাইনাস এ ডট বি মাইনাস এ ক্রস সি। ঠিক আছে, সরাসরি সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। তো এই সূত্র প্রথমে ধরি, এটাকে ভেক্টর আকারে যদি লিখি তাহলে কি লেখা যায়, এটার সাথে আই প্লাস এটার সাথে জে, এটার সাথে কি কে। একইভাবে এটার সাথে আই, এটার সাথে জে, এটার সাথে কে। একইভাবে এটার সাথে আমাদের সি যে সি এর যে মান দেওয়া এখানে তো দেওয়াই আছে, সি ভেক্টরটা এটা লেখা হয়েছে। তো সূত্রটা লিখে নেওয়া হইলো এটা। এখন জাস্ট বাকিগুলা ক্যালকুলেশন, যে এ সামনে আছে তাহলে এ ডট
আমরা এটাকে লিখতে পারবো মাইনাস সামনে নিয়ে নিয়েছি, তাহলে এ ক্রস সি। ঠিক আছে, এই যে মাইনাসটার কারণে এখানে মাইনাস নিয়ে নিয়েছি, আর এই ডটের কারণে এই ডট নিয়েছি, আর এর সাথে কি সি ক্রস গুণের অবস্থায় আছে। তাহলে আবার আমরা আগের ম্যাথগুলোতে প্রমাণ করে দেখাইছিলাম যে কোনো ভেক্টর, একই ভেক্টর যদি বাইরের ডট গুণের অবস্থায় আবার ওই ভেক্টরের যদি ভিতরে ক্রস গুণের অবস্থায় থাকে, তাহলে এটা পুরো ভেক্টরের মানটা শূন্য হয়ে যায়। তো শূন্য হয়ে যায়, এটা আগের ক্লাসগুলোতে দেখাইছি। তারপরে যদি আপনারা প্রমাণ করতে চান, তাহলে এই যে এ ভেক্টরের যে মানগুলো এখানে দেওয়া আছে, তারপরে এই যে এ ভেক্টর এবং সি ভেক্টর যে মান দেওয়া আছে, এর দুটো ক্রস গুণন করবেন। ক্রস গুণন করে যে মানটা পাবেন, সেই মানটার সাথে এই এর মানটা কি ডট গুণন করবেন, করে দেখবেন যে জিরো আসতেছে। এই জন্য পরবর্তীতে এই লাইন থেকে এই জায়গাটা বাদ দিয়ে শুধুমাত্র এই জায়গাটা লেখা হয়েছে। ঠিক আছে, এখন এই জায়গাটা বি ক্রস সি আপনারা করতে পারেন, আর ডট গুণন এ আছে, তাহলে বি ক্রস সি ডট গুণন এ মানে এর মানটা তখন উপরে লিখতে হয়। ঠিক আছে, অথবা আপনারা যদি আগের মতো করে বি ক্রস সি করেন, করে ওইটার সাথে যদি এ ডট গুণন করেন, তাহলে এই মানটা পাবেন। আমি শুধু জাস্ট আপনাদেরকে এগুলো ধরাই দিচ্ছি, ক্যালকুলেশন গুলো নিজেরা করে নেবেন। নিজেরা না পারলে সেক্ষেত্রে গ্রুপে বলবেন, ক্যালকুলেশন করে দেওয়া হবে, সমস্যা নাই। কারণ মান চেঞ্জ হয়ে যদি আসে কখনো, সেগুলো হচ্ছে আপনার নিজেদের করতে হবে। একইভাবে এই পাশে আমাদের এই যে বি মাইনাস এ, অর্থাৎ বি ভেক্টরের যে মানগুলো দেওয়া আছে এবং এ ভেক্টরের যে মানগুলো দেওয়া আছে, ওই দুটো বিয়োগ করব, বিয়োগ করে যে মানটা পাবো সেটা সি ক্রস গুণন করবো। ক্রস গুণন করলে আমাদের ফর্মেটটা এরকম আসবে, এখান থেকে মানটা আমাদের এ আকারে আসবে। এখান থেকে যে মান নির্ণয় করি এ আকারে আসবে। এখান থেকে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এই যে এটা কাটে যায়, কি হবে, শূন্য হয়ে যাবে। সেভেনটাকে যদি এই পাশে নিয়ে আসি, প্লাস সেভেন হয়ে যাবে। মূলত এটাই কি সমান্তরাল ভেক্টর সমীকরণ। একই ভাবে আমরা 15 নম্বর ম্যাথটা যদি দেখি, আমাদের কি বলছে দেখেন, যে টয়েস আই মাইনাস 4j প্লাস 5k এবং টয়েস আই প্লাস 5j মাইনাস 4k দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি, সূত্রটা আমরা আগে দেখি। দেখেন সূত্রটা দেখেন, এই যে এই সূত্রটা, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা সূচিত হলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল আহ মডুলাস এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর আহ, এ এ ক্রস বি করতে হবে প্রথমে, করে যে মানটা আসবে সেটাকে আবার মান নির্ণয় করতে হবে। সাপোজ ধরেন যে এ ক্রস বি এর মান আসলো টয়েস আই প্লাস 4j প্লাস 5k। ঠিক আছে, এটার আবার মান নির্ণয় করতে হবে। এটার মান নির্ণয় করতে হবে কিভাবে, রুট ওভার প্রথমটার উপর স্কোয়ার প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার প্লাস তৃতীয়টার উপর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এগুলো আমরা কি সূত্র দেখছিলাম মান নির্ণয়ের, আগের ম্যাথগুলোতে দেখছি, এগুলো আপনারা জানেন। এইভাবে যে মানটা আসবে সেটাই মূলত কি এই এটার হচ্ছে কি ক্ষেত্রফল। তো আমরা শুরু করে দিই। তাহলে সূত্র দেখলাম, মনে করি এত এবং এত, তাহলে এ ক্রস বি প্রথমে বের করবো। এ ক্রস বি এর মানটা হচ্ছে এইটা। এখন আমাদের মেইন সূত্র হচ্ছে কি মডুলাস এ ক্রস বি। তাহলে এ ক্রস বি যে মান সেটা এখানে লিখে দেব, দেওয়ার পরে মডুলাস করবো। তাহলে মডুলাস সূত্র অনুযায়ী কি প্রথমটার উপর স্কোয়ার, প্রথমটার উপর স্কোয়ার কি মানে আয়ের সহগ, আয়ের সহগের উপর স্কোয়ার করলে কি হয়, আয়ের সহগ কি আছে ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান। 18-এর উপর স্কোয়ার করলে কি কত হবে, 324 হবে। এবং 44-এর উপর যদি আমরা স্কোয়ার করে কত হবে, 196 হবে। ঠিক আছে, তখন এগুলাকে যোগ করলে আমাদের কত হবে, 521 হবে। ইহাই নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছেন। আর আবারও বলছি, এগুলা বারবার করে নির্ণয় গুলো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো অনেকবার দেখানো হয়েছে। এগুলো শুধু জাস্ট ক্যালকুলেশন, নিজেরা করে ফেলবেন। যদি কোনোটার সাথে না মিলে, সেক্ষেত্রে গ্রুপে বলবেন যে ভাই এটা ক্যালকুলেশন পারতেছি না, অবশ্যই করে দেওয়া হবে। এরপরে দেখেন, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণদ্বয় এত এবং এত ভেক্টর দ্বারা সূচিত। একই আমাদের আর একটা সূত্র আছে, যে কোনো ত্রিভুজের দুইটি বাহু এত এত দ্বারা সূচিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো শুধুমাত্র সূত্রের প্রয়োগ করে আমরা কি করব, এখানে ম্যাথটা করে ফেলবো। ঠিক আছে, যে এ ক্রস বি প্রথমে বের করতে হবে, পরে সেটার মান নির্ণয় করতে হবে। এটা মান নির্ণয়, এটা সামনে হাফ থাকবে। এটা মূলত হচ্ছে কি এটার উত্তর। সর্বশেষ আসছি আমরা আরেকটা অঙ্কতে, সেটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। দেখেন যে কোনো আয়তাকার ঘনবস্তুর ধার তিনটা দেওয়া আছে।
এটা এইটা এবং এইটা, অর্থাৎ আহ তিনটা বাহু, এ বাহু, বি বাহু, সি বাহু, উহার আয়তন নির্ণয় করো। কোনো আয়তাকার বস্তু যদি তিনটা বাহু থাকে, তার আয়তন কি হবে? বাহুগুলোর গুণফল কি মূলত তার আয়তন হয়। তাহলে এ ক্রস বি ক্রস সি, তাহলে এ ক্রস বি ক্রস সি আমরা বের করব। তাহলে প্রথমে এ ভেক্টর যেটা দেওয়া আছে, বি ভেক্টর যেটা আছে, সি ভেক্টর যেটা দেওয়া আছে, তাহলে এটার আমাদের আয়তন বের করতে হবে। কি আয়তন বের করার সূত্র হচ্ছে কি? তিনটা বাহুর গুণফল মূলত আয়তন হচ্ছে। তাহলে এই এখানকার আমরা এগুলাকে যদি হচ্ছে কি করে ক্রস গুণন করি, তাহলে ক্রস গুণন করলে কি হবে আমাদের? ও সরি, এখানে মূলত বিষয়টা এরকম হবে। আয়তাকার ঘন বস্তুর ঘন তিন বলছে, ঠিক আছে, ঘন বস্তুর ধার তিনটি। হ্যাঁ, এটার ক্ষেত্রে এ ডট বি ক্রস সি, এরকম হবে সূত্রটা আর কি। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম যে এটাকে আবার কিভাবে লেখা যাবে? এটাই মূলত কি এ বি সি প্রোডাক্ট, তাই না? এ আকারে লেখা যায়, এটাকে আবার কি ভেঙে এ আকারে লেখা যায়। তো এটা হচ্ছে আমাদের কি সূত্র, এটা হচ্ছে আপনারা যদি আপনাদের চ্যাপ্টার 12-র ভেক্টরের আয়তন 12.5 নাম 12.5 একটা টপিক পাবেন, যে ভেক্টর ভেক্টর আকারে আয়তন। সেই ভেক্টর আকারে আয়তনের ওখানে একটু পরে দেখবেন নিচের দিকে লেখা আছে সুন্দর করে, যে সামান্তরিক আকারে ঘনবস্তুর আয়তন ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা ইকুয়াল এইটা, ঠিক আছে। এই ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র এটা আর কি। তো এখান থেকে আমরা লিখতে পারবো এইটা। তো এই এ ডট বি ক্রস সি কে আবার লেখা যায় এ এখানে, ঠিক আছে। বা বি ক্রস সি যদি আপনি আগে বের করেন, বের করে যদি এর সাথে ডট গুণন করেন, তাহলেও এই মানটাই বের হবে। তো আশা করি সূত্রটা বুঝতে পারছেন। তাহলে আহ প্রথমটার সাথে ডট গুণনের যেটা থাকবে সেই সহগগুলা উপরে লিখতে হয়। এরপর এইটা এবং এটা সহগুলাকে নিচে নিচে লিখবো, লেখার পর এটা মান নির্ণয় করব। তো যখন 2 নিব তখন এই বরাবর কি বাদ? সারি বাদ, এ বরাবর কলাম বাদ, তখন এটার সাথে এটা গুণন মাইনাস এটার সাথে এটা গুণন, তাহলে -1 আর -1 গুণ করলে কি হয়? শুধু 1 হয়। সূত্রের মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে কি হয়? 2 হয়। এইভাবে আমি আগে অনেকগুলা ম্যাথ দেখাইছি, ঠিক আছে। তো এই যে এর পরেরটা হিসাব অনুযায়ী কি হয়? মাইনাস হয়। আমি যেভাবে শিখাইছি ওইভাবে করবেন। তাহলে -3 নিলেন, আর এখানে কি আছে? একটা মাইনাস আছে, এই জন্য কি হয়েছে? +3। তাহলে এ বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে 1 একটা 1, এই জন্য -1। আর এই যে কি 2 2 4, একটা কি আসবে? সূত্রের মাইনাস, এই জন্য -4। এবারে 1 নিতে হবে, 1 নিলে এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে এটার সাথে এটা কোন 1 এর সাথে 1 গুণ করলে কি হয়? 1 হয়। মাইনাস সূত্রের মাইনাস দিয়ে মাইনাস, আর এই যে -1 এর সাথে 2 গুণ করলে কি হয়? -2, তাহলে -2 আর মাইনাস কি হয়? +2। আশা করি বুঝতে পারছেন। তাহলে যেহেতু আয়তন হচ্ছে মাইনাস হবে না, সে কারণে আমরা এখানে লিখে দিব যে ঋণাত্মক চিহ্ন বর্জন করে আমাদের এই নির্ণয় আয়তন 14 ঘন একক। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। কারো কোনো যদি সমস্যা থাকে অবশ্যই গ্রুপে বলবেন। ক্যালকুলেশন গুলো আমি এই টপিক এই চ্যাপ্টারে একটু করে কম দেখাইলাম, কারণ একই ক্যালকুলেশন অনেকবার দেখানো হয়েছে, ভিডিওর আকার বড় হয়ে যাচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে এই ক্যালকুলেশন, ছোটখাটো ক্যালকুলেশন, এগুলো আপনারা নিজেরাই পারবেন, কারণ এই চ্যাপ্টারের আগের ম্যাথ গুলাতে ডিটেলসে সুন্দরভাবে সবকিছু করানো হয়েছে। এরপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে আবার বুঝাই দিব প্রয়োজনে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।